আচ্ছা, গত ক্লাসে আমরা রিয়েক্ট মাত্র শুরু করেছিলাম, ইনস্টল করেছিলাম, রিয়েক্টের সাথে টেলউইন্ড সিএসএস ইনস্টল করেছিলাম। হ্যাঁ, আজকে ইনস্টল করে ফেলবো তাড়াতাড়ি এবং কিছু কাজ করব। আজকে আর বুঝে বুঝে ইনস্টল করব না, কারণ ইনস্টল করার যাবতীয় প্রসেস আমরা গত ক্লাসে করেছি। হ্যাঁ, আজকে জাস্ট দেখবো, আবার শুরু থেকেই দেখবো, সমস্যা নেই, সময় লাগবে না। আজকে হচ্ছে ডে 36, ফেব্রুয়ারি 14, 2025। একটা নিউ ফাইল নেই, বা নিউ ফাইল কোন দুঃখে নেবো, আমি এখানে রিয়াক্ট ইনস্টল করবো, তাই না? টার্মিনাল ওপেন করতে হবে। ক্লিক করে ফেলেছি, একটু রিলোড টিলোড চাচ্ছিল, যাই হোক। ক্যামেরা নিচ দিয়ে টার্ন দিয়ে ওপেন করে ফেলে। এই যে টার্মিনাল, এখানে ক্লিক করি, তারপর বলি npm react white at latest। ইনস্টল হচ্ছে। প্রজেক্ট নেম আমি ডট দিয়ে করে দিলাম, কারণ আমি যে ফোল্ডারে আছি সেটাই আমার প্রজেক্ট নেম। প্যাকেজ নেম এন্টার দিলাম, ওকে। রিয়াক্ট ইনস্টল করব। রিয়াক্ট উইথ টাইপ ইস জাভাস্ক্রিপ্ট উইথ রিয়াক্ট কম্পাইলার, এটা দিতে পারি, অথবা জাভাস্ক্রিপ্ট উইথ এসডব্লিউসি, এটাও ভালো। শুধু জাভাস্ক্রিপ্টও দিতে পারি। আমার কম্পাইলার কেন ইউজ করবো সেটা গত ক্লাসে বলেছিলাম। কম্পাইলার সহ, কম্পাইলার আমার এখন কোনো কাজে আসবে না, কিন্তু যখন আমি জিনিসটা কনভার্ট করে মূল ফোল্ডারে নিয়ে আসবো ডিপ্লয় করার জন্য, তখন কম্পাইলারটা অটোমেটিক আমার হেল্প করবে। আচ্ছা, ইনস্টল উইথ npm স্টার্ট নাও, ইয়েস দিয়ে দিলাম। বা তাহলে এখন রিয়াক্টটা ইন্টারনেটের থ্রুতে ডাউনলোড করে আমার পিসিতে বা আমার এই পার্টিকুলার ফোল্ডারে ইনস্টল করে দিচ্ছে। ইনস্টল করার পরে একটু পরে আপলোড হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি সার্ভারটা পেয়ে গেছি, কন্ট্রোল ধরে ক্লিক করলাম, আমার ব্রাউজারে রিয়াক্ট ওপেন হয়ে গেল। এবার আমি টেলউইন সিএসএস ইনস্টল করবো, তাই না? তাহলে টেলউইন সিএসএস আরেকটা ট্যাবে আমি টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে চলে যাই, ডকুমেন্টেশনে চলে আসি, এবং হচ্ছে আমি ফাইলের থ্রুতে প্রথম কাজটা আমার শেষ, রিয়াক্ট ইনস্টল হয়ে গেছে। এবার দ্বিতীয় কাজ, টেলউইন সিএসএস ইনস্টল করা, এটা করবো। তো আমার এই যে ওয়েবসাইট রেডি, পাশের ট্যাবে দেখলাম। আমি টার্মিনালে আসি, নতুন আরেকটা টার্মিনাল না হয় খুলি, কমান্ড প্রম্পটই থাক, কন্ট্রোল ভি দিলাম, npm ইনস্টল টেলউইন। এখানে যদি কমান্ড প্রম্পট টার্মিনাল কিন্তু আরো আছে, পাওয়ার শেল আছে, গেট ব্যাশ আছে। পাওয়ার শেল ঝামেলা করে, হ্যাঁ, পাওয়ার শেল সিলেক্ট করেন না, কমান্ড প্রম্পট করতে পারেন, তখন গিট ব্যাশও এখানে ইউজ করা যায়। তো এগুলোর একটা করলেই হবে। টেলউইন সিএসএস এর কমেন্টটা আমি নিয়ে ইনস্টলেশনের কমেন্টটা এনে এখানে পেস্ট করে দিলাম, ইন্টার করে দিলাম। এখন টেলউইন সিএসএস ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হলে আমার কাজ শেষ না। এখন কিছু সেটিংস আছে টেলউইন সিএসএস এর, সেটা হচ্ছে white.config.js। এই ফাইলটাতে আমাকে প্লাগইনস এর মধ্যে টেলউইন অ্যাড করতে হবে। তাহলে আমি সোর্স এর মধ্যে না, সরাসরি বাইরে white.config.js
উম, এই যে একটা প্লাগইনস, এই প্লাগইনস না, উপরের প্লাগইনস, হ্যাঁ, এটা শুরুতে দিতে পারি, রিয়াক্টের পরেও দিতে পারি, যেটা ইচ্ছা আপনার। তাহলে এটা আবার ইম্পোর্ট করতে হবে, নয়তো এরর দিবে। তা কার্সরটা দেখেন টেলউইন সিএসএস এর এস এর পরে নিয়ে এসেছি, কন্ট্রোল স্পেস দিয়েছে এবং আমাকে সাজেস্ট করেছে। এই যে নীল রঙের সাজেশন বক্স, এটা আসলে ওকে, না আসলে সমস্যা আছে কোনো? আচ্ছা, সাজেশন করেছে, তারপর আমি ইন্টার দিয়ে দিলাম, এটা চলে আসলো, হ্যাঁ। ইম্পোর্ট টেলউইন ডট সিএসএস, এইখানে ইন্ডেক্স ডট সিএসএস, এইটা আমি বাদ দিয়ে দিলাম, যা কোড আছে সেই ফাইলে সব বাদ দিয়ে দিলাম, টেলউইন ডট সিএসএস এটা দিয়ে দিলাম। আচ্ছা, npm রান ডেভ, এটা সার্ভার রান করার কমান্ড, আমার লাগবে না, কারণ আমার অলরেডি সার্ভার রান করা আছে। আর এইচটিএমএল এর ভেতরে কিছু কোড দিছে, এটাও আমার লাগবে না, কারণ এইচটিএমএল আমি হাত দিব না। হ্যাঁ, এইচটিএমএল রিয়াক্ট অটোমেটিক কাজ করবে, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে, সেটাই আমার হাত দেওয়ার দরকার নাই, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ। তা ইন্ডেক্স ডট সিএসএস টা দিলে আমার ওয়েবসাইটটা টেলউইন্ড এর সাথে কনফিগ করবে, কারণ এখানে দেখেন অ্যাপ ডট জিএসএক্স নামে একটা ফাইল আছে। এই অ্যাপ ডট জিএসএক্স ফাইলে অনেকগুলা কোডিং আছে, এবং অ্যাপ ডট জিএসএস ফাইলে গত ক্লাসে বলেছিলাম যে অ্যাপ ডট সিএসএস ফাইলটা লিঙ্ক করা আছে, এই যে ইম্পোর্ট অ্যাপ ডট সিএসএস। তাহলে এইভাবে আমি এই অ্যাপ ডট জিএসএক্স ফাইলের সাথে একটা সিএসএস ফাইল লিঙ্ক করে ফেলছি। অ্যাপ ডট সিএসএস ফাইলে আবার কিছু কোড করা আছে, আমি গত ক্লাসে বলেছিলাম অ্যাপ ডট সিএসএস ফাইল এই মুহূর্তে আমার লাগবেই না, আমি ডিলিট করে দিই। এই মুহূর্তে না, কোনো মুহূর্তেই লাগে না নর্মালি আমার, হ্যাঁ। আচ্ছা, আর অ্যাপ ডট জিএসএক্স যেটা, সেটা এই যে অ্যাপ ডট সিএসএস কোডটা ডিলিট করে দিতে পারি, অথবা আমি গত ক্লাসে যেটা করেছি অ্যাপ ডট জিএসএস তো আরো অনেক কোড আছে, সব একবারে কন্ট্রোল এস সিলেক্ট করে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে কি লিখেছিলাম, আর এস সি, আর এস সি লিখেছিলাম, দেন দেখেন এখানে চলে আসছে। তাহলে এখানে জাস্ট এই আমি যদি H1 ট্যাগ দিয়ে লিখি হ্যালো ওয়ার্ল্ড, আর নর্মালি H1 ট্যাগে আমরা জানি হচ্ছে বড় হাতের অক্ষর আসার কথা, কিন্তু টেলউইন সিএসএস H1 ট্যাগটাকে সিম্পল করে দেয়, সবকিছু যদি ঠিকঠাক থাকে। হ্যাঁ, এখানে H1 ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, কিন্তু সেটা নর্মাল টেক্সটের মতো চলে এসেছে, তার মানে আমার টেলউইন সিএসএস কাজ করছে। নাইস। তাহলে আমরা এখানে টেলউইন সিএসএস এখন অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নেই, এটা করবো না। আমরা গত ক্লাসে যদি একটু মনে করে দেখেন, ইনলাইন সিএসএস লেখার সিস্টেমের মাধ্যমে আমরা জেএসএক্স এর মধ্যে কিভাবে নর্মাল র জাভাস্ক্রিপ্ট লিখে সেই ধরনের কিছু লেখার মানে চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। তো আজকে কিছু রিয়াক্টের টপিক, বেসিক টপিক, যেটা না শিখলেই নয়, এরকম কিছু টপিক দেখতে চাচ্ছি, হ্যাঁ। এর মধ্যে একটা আছে কম্পোনেন্ট, রিয়াক্ট কম্পোনেন্ট। রিয়াক্ট কম্পোনেন্ট কি আসলে, হ্যাঁ। এটা একটা টুকরো বলতে পারেন, ওয়েবসাইটের একটা পিস বা টুকরো, হ্যাঁ। আমার এই যে ইউজার ইন্টারফেসটা আছে বা ওয়েবসাইটের যে লেআউট আছে, হ্যাঁ, আমার একটা ওয়েবসাইটে বিভিন্ন অংশ থাকতে পারে। টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে মনে করেন উপরে একটা হেডার আছে, তাই না? এটা একটা পিস, ওয়েবসাইটের একটা টুকরো। তারপর হচ্ছে সাইডে একটা সাইড বার আছে, বিশাল বড় সাইড বার, এইটাও একটা টুকরা ওয়েবসাইটে বা একটা ভাগ, তাই না? তারপর এই যে ডাউন সাইডে একটা মেইন কম্পোনেন্ট আছে, এটা একটা ওয়েবসাইটের একটা ভাগ। নিচে আবার ফুটার আছে, এটিও ওয়েবসাইটের আরেকটা ভাগ। এই যে কম্পোনেন্ট আর কিছু না, একটা টুকরা বা ওয়েবসাইটে এক একটা ভাগকে আমরা রিয়েক্টের কম্পোনেন্ট বলছি, হ্যাঁ। যেমন বাটন হইতে পারে, নেট বার হইতে পারে,
কার্ড সিস্টেম আমরা দেখছি, কার্ড ডিজাইন করেছি তাই না, কার্ড কার্ড স্টাইলে, সেগুলো হচ্ছে এক একটা কি কম্পোনেন্ট। একটা পেজের মধ্যে সাধারণত অনেকগুলা কম্পোনেন্ট বলে, হ্যাঁ। কম্পোনেন্ট একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, আরেকটা যদি সংজ্ঞায় আছে, কম্পোনেন্ট একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন যেটা আমাকে জেএসএক্স রিটার্ন করতেছে, হ্যাঁ। তো নর্মালি আমরা যেটা করি, কম্পোনেন্ট আলাদা ফোল্ডার ফাইলে নিয়েছে, কিন্তু যে কম্পোনেন্ট যেহেতু আমি বললাম সংজ্ঞার মধ্যে একটা ফাংশন, ওই ফাংশনটা আমরা চাইলে এখানেও রেখে দিতে পারি। হুম। যেমন আমি একটা ফাংশন এখানে না হয় তৈরি করি যেটা জিএসএক্স রিটার্ন করে, এক্সপোর্ট নর্মাল ফাংশনে লিখি ফাংশন মাই কম্পোনেন্ট, মাই কম্পো দিয়ে দিই, প্রপস দিতে পারি, প্রপস দিতে চাচ্ছি না। আমি বলি এখানে তুমি রিটার্ন করো, আর ই পি ইউ আর এন, রিটার্ন করো একটা জিএসএক্স, কি জিএসএক্স কোড রিটার্ন করো, যে উম, দেখেন এটা ডিভ এর মধ্যে লিখেছে, অনেক সময় দেখবেন ডিভ ছাড়া লিখছে, এই ডিভ ছাড়া লেখাটাকে বলা হচ্ছে রিয়াক্ট ফ্রেগমেন্ট, হ্যাঁ। আমার এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এটা খেয়াল রাখতে হবে, ইরোড দিতে পারে এটা। যারা নতুন আছেন তাদের ঝামেলা হতে পারে, একটু বলি। সেটা হচ্ছে গিয়ে আমার এই যে H1 ট্যাগ থাকতে পারে, পিছনে পি ট্যাগ থাকতে পারে, H1 ট্যাগের পরে পি ট্যাগ থাকতে পারে, প্যারাগ্রাফ, হ্যাঁ, আবার বাটন থাকতে পারে। কিন্তু ডিজাইন করলাম না, জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু না বুঝলে ভুল হবে, অনেক ভুল হবে। সেটা সিম্পল জিনিস, সেটা হচ্ছে দেখেন এই যে এক একটা এলিমেন্ট, H1 পি, সব কয়টার কিন্তু একটা প্যারেন্ট এলিমেন্ট আছে, সেটা কি ডিভ। একটা প্যারেন্টের আন্ডারে এই চাইল্ড গুলো আছে, আপনি যদি ভুল করে এই ডিভের পরে আবার আরেকটা ডিভ নেন, ইরোটিভ, ওকে, হ্যাঁ, আবার এই দুইটা ডিভ মিলায় যদি আরেকটা প্যারেন্ট ডিভের আন্ডারে নেন, তাহলে কিন্তু ইরোড দিবে না। বুঝাতে পারছে? তার মানে আমার রিটার্নের মধ্যে বা যে জেএসএক্স কোড আছে তার মধ্যে প্যারেন্ট থাকবে একটা, প্যারেন্ট দুইটা থাকতে পারবে না, প্যারেন্ট থাকবে একটা। প্যারেন্ট হইতে পারে ডিভ, হইতে পারে সেকশন, হইতে পারে অন্য কিছু। আবার রিয়াক্ট ফ্রেগমেন্ট নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ডিবন, যেটা মানে কি খালি, মানে এই যে খালি, শুরুতে ডিভ নাই, কোনো লেখা নেই, শেষেও কোনো লেখা নেই, এর মধ্যে হইলেও দিতে হবে প্যারেন্ট আমার একটা থাকবে, ঠিক আছে। তো আমি উপরে যেটা করলাম, এইচ টু ট্যাগের মধ্যে লিখলাম এবং এখানে কি দিলাম, ইনভার্টেড কমা শুরু করলাম, ইনভার্টেড কমা শেষ করলাম। এইখানে আমি মাই কম্পোনেন্টটাকে দিয়ে দিতে চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, কম্পোনেন্টের নিয়ম হচ্ছে প্রথম শব্দটা বড় হাতের হবে, হ্যাঁ। প্রথম লেটারটা, এটা নিয়ম, ইউনিভার্সাল নিয়ম, বানান ভুল করলে কিন্তু হয় না, মাথায় রাখবেন, হ্যাঁ? প্রথম অক্ষরটা বড় হাতে লিখতে হবে, মাই কম্পো। আচ্ছা, তাহলে আমি এটা যদি এইখানে এভাবে কল করি, কম্পোনেন্ট কল করার নিয়মটা হচ্ছে কিছুটা এরকম, মাই, এই এন ওয়াই কেমন লিখেছি, মাই কম্পো, সিও এম পিও লিখে জিনিসটাকে শেষ করে দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, আউটপুটে দেখি এই যে মাই কম্পোনেন্ট আসছে, আসছে কিন্তু। তাহলে কম্পোনেন্ট কিছুই না, একটা ফাংশন যেটা আমাকে রিটার্ন করছে কি এটা। আর এটা তো এই ফাইলের বাইরে যাওয়া লাগবে না, তাহলে এখানে এক্সপোর্ট দেওয়ারও দরকার নাই। যত ছোট করে শিখতে পারি, হ্যাঁ, এই যে মাই কম্পোনেন্ট এক্সপোর্ট কখন ইউজ করবো,
যখন এই কোডটা অন্য ফাইলে থাকবে, আমি এই ফাইলে জিনিসটা ইউজ করব, তখন আমি এক্সপোর্ট ইউজ করব। এর আগে এক্সপোর্ট আমার দরকার নাই। তাহলে আসেন, আমরা তো মাই কম্পোনেন্ট এখানে সরাসরি ফাংশনটা লিখে করে ফেলেছি। এখন যদি আমার অন্য ফাইলে থাকে এই মাই কম্পোনেন্ট, সেক্ষেত্রে কি করব? তো আমি সোর্সের মধ্যে একটা নর্মালি যেটা করে থাকি, হ্যাঁ, ফোল্ডার নিয়ে থাকি কম্পোনেন্ট। আমার ওয়েবসাইটে 10টা 20টা 1000টা কম্পোনেন্ট থাকতে পারে। তো কম্পোনেন্ট আমি একটা কম্পোনেন্টের জন্য যদি একটা ফাইল নিই, আমার 1000টা ফাইল হয়ে যাবে, খুবই স্বাভাবিক। তো এই 1000টা ফাইল যদি আমি এলোমেলো ছড়িয়ে রাখি, তাহলে তো প্রফেশনালিজম থাকলো না, কাজটা প্রফেশনাল ওয়েতে হলো না, সাজানো গুছানোর কাজ হলো না, তাই না? বেটার আমি কাজগুলা গুছিয়ে রাখার জন্য একটা ফোল্ডার করে নিই, যে আমার সোর্সের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। সেই ফোল্ডারের নাম নিলাম কম্পোনেন্ট। এই ফোল্ডারের ভেতরে আমি একটা ফাইল নিচ্ছি। ফাইলটা কিন্তু এই নামে নিবেন, হ্যাঁ, যে নামে হচ্ছে কি আমার কম্পোনেন্ট ফাংশনটা আছে, হ্যাঁ, ফাইলটাও আমি এই নামে নিয়ে নিলাম, যে মাই কম্পোনেন্ট ডট জিএসএক্স। ঠিক আছে, মাই কম্পোনেন্ট ডট জিএসএক্স এই নামে একটা ফাইল নিলাম। নেবার পরে এখন আমি এখানে বললাম হচ্ছে আর এস সি। তাহলে এই জিনিসটা আসলো, এই মাই দেখছেন, মাই কম্পোনেন্ট। আচ্ছা, বাদ দেন, এটা বাদ দেন। আমি আর এস সি টার শর্টকাট আমি ওই যে আমার অ্যাপ ডট জিএসএক্স এ ফাংশন নিয়ে রেখেছিলাম না, এটাই কপি করি। ফাইলের নাম আর আমার ইসের নাম তো সেম, তাই না? চাইলে এখান থেকে আমি জিনিসটাকে এক্সপোর্ট করে দিতে পারি। এক্সপোর্ট ফাংশন মাই কম্পো। তাহলে অ্যাপ ডট জিএসএক্স এ এসে কিছুই করবো না, যে মাই কম্পোনেন্ট লিখবো। লেখার পরে ও এর পরে কার্সরটা নিয়ে যাব, নেওয়ার পরে কন্ট্রোল ধরে স্পেস দিব। এই যে দেখেন মাই কম্পোনেন্ট এসেছে, এন্টার দিলাম। ইম্পোর্ট মাই কম্পোনেন্ট ফ্রম কম্পোনেন্ট মাই কম্পোনেন্ট, মানে যে পাথটা দিয়ে দিতে হবে, এটা একটা কম্পোনেন্ট আর এটা হচ্ছে মাই কম্পোনেন্ট, হ্যাঁ। তারপর এই যে মাই কম্পোনেন্ট আসছে আসছে। কেন ইম্পোর্ট করা লেগেছে? কারণ জিনিসটা অন্য ফাইল থেকে আসছে, এই যে এই ফাইল থেকে আসছে মাই কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে এখানে যেটা এক্সপোর্ট দিয়ে দিয়েছে, রিয়েল লাইফে যেটা হয় একটু দেখাই। এই মাই কম্পোনেন্ট আমি আলাদা করে রেখি, এরকম ফাংশন তো আর কপি করি না। আর এস সি লিখে দিই, যা যা ডিফল্ট কোড আমাকে দিয়ে দিয়েছে। দেখেন, আবার আগের ফাংশন লেখা নাই দেখে মিক্সড করে ফেলেন না। আমি শিখিয়েছিলাম জাভাস্ক্রিপ্টের সময়, এইটাও একটা ফাংশন। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে অ্যারো ফাংশন, তাই না? তো উপরে যে এটা আগে লাগতো ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, এখন আর লাগে না, এটা ফেলে দিবেন। আর এখানে হচ্ছে আমি কি লিখেছিলাম, যে মাই কম্পোনেন্ট, মাই কম্পো। এটা সম্ভবত একটা H1 ট্যাগের মধ্যে লিখেছিলাম। আচ্ছা, H1 H2 ট্যাগ, আমি সরাসরি লিখেছিলাম মাই কম্পোনেন্ট, মাই কম্পোনেন্ট। সেভ করে একটা আউটপুটে দেখে নিচ্ছে মাই কম্পোনেন্ট এর কিন্তু লিখেছিলাম। কোন ট্যাগের ভিতরে লিখেছিলাম কি? হ্যাঁ, H2 ট্যাগের মধ্যে লিখেছিলাম। তাহলে একটা H2 ট্যাগ নেই, তার ভিতরে মাই কম্পোনেন্ট লিখে দিয়ে আর একটু মনে করে দেখেন, এখানে ডিভ এর জায়গায় আমি রিয়াক্ট ফ্রেগমেন্ট নিয়েছিলাম, এটা খালি রেখেছিলাম। ডিভ লিখলে আমি ক্লাস দিতে পারবো সুন্দর মতো। ডিভ যদি না লেখেন, যদি এই প্যারেন্টের মধ্যে কোনো ক্লাস বা অ্যাপ্লাই করা না লাগে, তখন আপনি রিয়াক্ট ফ্রেগমেন্ট ইউজ করে দেন, যে কোনো একটা ইউজ করলেই হবে। কাজের উপর নির্ভর করতেছে এবং আপনার ইচ্ছার উপর। তো এই যে মাই কম্পোনেন্ট, এটা আবার এখান থেকে এক্সপোর্ট না করে নিচে এক্সপোর্ট করেছে, এইভাবে এক্সপোর্ট করা যায়। মানে ডি ফর এক্সপোর্ট, ডিফল্ট মাই কম্পোনেন্ট। এটা ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট এটা বাদ দিই। আচ্ছা, আগে দেখি এটা কন্ট্রোল সেট, কোনো সমস্যা করে? সমস্যা করে না। আবার এটা কিন্তু আমি যদি কেটে নিই, আবার ইম্পোর্ট করি, এইবার কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নাই, তাও কিন্তু কাজ করবে। আগে আবার কিন্তু এই মাই কম্পোনেন্টটা
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, এখন কিন্তু মাই কম্পোনেন্টটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নাই। কারণ কি, আগে কিন্তু মাই কম্পোনেন্টটা ডিফল্ট ভাবে এক্সপোর্ট করি নাই, সরাসরি ফাংশন আগে এক্সপোর্ট করে দিয়েছি। এখন কিন্তু মাই কম্পোনেন্টটা এই যে মনে করে দেখেন এখানে এক্সপোর্ট মানে ডিফল্ট হিসাবে কোনো কথা নেই, এই ফাইল থেকে এক্সপোর্ট হলেই প্রথমেই এই ফাংশনটা এক্সপোর্ট হবে, এইটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট। তখন আমার এখানে এই যে হ্যাঁ বলেন। মাই কম্পোনেন্ট যেটা জেএসএক্স, যেটা ডিফল্ট যে এক্সপোর্ট ডিফল্ট করলাম, মানে এইখানে কি শুধু একটাই ফাংশন করা যাবে নাকি একাধিক ফাংশন করা যাবে? একাধিক ফাংশন করা যায়, চাইলে তাহলে করা যায়, কিন্তু নর্মালি একটা ফাংশনই করি আমরা। ও আচ্ছা, ডিফল্ট হিসেবে যাবে একটা ফাংশন, আবার এক্সপোর্ট হিসেবে আমার অন্য ফাংশন গুলো নর্মাল এক্সপোর্ট হবে, ডিফল্ট হিসেবে একটা হবে, ডিফল্ট হিসেবে একটা হবে। আপনার কোশ্চেন যদি মানে থাকে শুধু, হ্যাঁ বলেন। এই ফাইলে আর একটা ফাংশন করে দেখাবেন যে ওটা কিভাবে কাজ করে? এই ফাইলে যদি আরেকটা ফাংশন করেন তাহলে সেটা ডিফল্ট হবে না, এটা হচ্ছে এমনি হবে। এখন আর কি এখানে আর একটা সমস্যা হয়ে গেছে, যে সেটা হচ্ছে গিয়ে আপনার এক্সপোর্টের যে ফাইলের নামের সাথে তো ইয়া করবে, কনস্ট্যান্ট বললাম হচ্ছে আদার ফান্ড, একটা ফাংশন নিয়ে নিচ্ছে, রিটার্ন করো, জেএসএক্স দিয়ে দিলাম। এটার ভিতরে আমি ফ্রেগমেন্ট নিয়ে দিলাম, এই ফ্রেগমেন্টের মধ্যে আমি এই টু ট্যাগ নিয়ে বললাম হচ্ছে আদার ফাংশন কম্পোনেন্ট, এরকম কিছু একটা বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এক্সপোর্ট ডিফল্ট ওটা থাকলো, আমি দেখি আগে এখানে ইউজ করি, তারপর হচ্ছে অন্য ফাইলে ইউজ করবো। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আমি আদার ফাংশন এটা ইউজ করতে চাই, আদার ফাংশনাল কম্পোনেন্ট ওই ফাইলে ইউজ হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এই আদার ফাংশন কম্পোনেন্টটা আমি এখান থেকে কাট করি, এইখানে এখন হচ্ছে গিয়া আমার এক্সপোর্ট করতে হবে, ডিফল্ট ইউজ করা যাবে না। হ্যাঁ, আমি সরাসরি আমি এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আদার ফাংশন এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন তো আর এখানে ইউজ নাই, আমার এখানে কোনো ইরর দিছে, ইরর দিয়েছে দেন, তাহলে নর্মাল ফাংশন সেটা এক্সপোর্ট ডিফল্ট ভাবে যদি এক্সপোর্ট করতে চান এইভাবে, ডিফল্ট মানে এটা আমার মূল ফাংশন। হ্যাঁ, আর এটা হচ্ছে সাইড ফাংশন হিসেবে আমি এক্সপোর্ট করতেছি, এর জন্য এখানে এক্সপোর্ট দিয়ে কার্লি ব্রেসের মধ্যে দিয়ে দিলাম। অ্যাপ ডট জেএসএক্স একটু ইউজ করে দেখি, আমার এটা কপি করা আছে, কপি করা আছে, এইভাবে কল করলাম, কন্ট্রোল স্পেস দিলাম, ইন্টার দিলাম, এই যে এটা ইনপুট করার নিয়মটা পাল্টে গেছে দেখছেন, ওইটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইম্পোর্ট করতে হবে, যেটা ডিফল্ট সেটা এমনি ইম্পোর্ট করতে পারবো, যেটা সাইড ফাংশন সেটা আমাকে কার্লি ব্রেসের মধ্যে ইম্পোর্ট করতে হবে, এবং আদার ফাংশনাল কম্পোনেন্ট এইভাবে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে কি, আপনি যদি অন্য ফাংশন ইউজ করে নেন, কিন্তু এখানে কিছু কনফ্লিক্ট করার জিনিস হচ্ছে, দেখেন ফাংশন নাম কি আদার ফাংশন, কিন্তু আমার ফাইলের নাম কি মাই কম্পোনেন্ট। তো যেটা মানে প্রজেক্টে আমরা যেগুলো ইউজ করি ফাইলের সাথে মূল ফাংশন এগুলা ইউজ করি, মূলত কাজ করি, কিন্তু যেহেতু অন্য ফাংশন ইউজ করা যায়, এইভাবে প্রয়োজন হলে আপনি আলাদা ফাংশন নিয়ে এখানে এক্সপোর্ট করে দিলেন, এখানে ফাংশন আলাদা নিয়ে ফাংশনের নাম ধরে এক্সপোর্ট করে নিব, আর আমি এটা ইম্পোর্ট করে নিয়েছি অন্য ফাংশনের ভেতরে। তাহলে দেখেন ইনপুট কিন্তু এখানে মাই কম্পো হয়েছে, আবার কমা দেওয়া হয়েছে, কমা দেওয়ার পর কার্লি ব্রেসেসের মধ্যে এই আদার ফাংশনটা কোথা থেকে, মাই কম্পোনেন্ট ফাইল থেকে। আর অবশ্যই ওটা আমি বড় হাতে দিয়েছি। আপনার কি ক্লিয়ার হয়েছে নাকি আরো কোশ্চেন আছে? এই পর্যন্ত ঠিক আছে। আর আচ্ছা একটা আচ্ছা, বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে অ্যাপের মধ্যে এই অ্যারো ফাংশনের মধ্যে বলছেন যে শুধু একটাই ইয়া নেওয়া যাবে, একটা প্রধান ডিভ নেওয়া যাবে। ডিফল্ট ডিফল্ট ফাংশন, হ্যাঁ। না, ডিভ একটা ইসের আচ্ছা মধ্যে, আচ্ছা, হ্যাঁ 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 অ্যাপ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ,
একটা ডিভ, এখন আমার যদি আলাদা আলাদা সেকশন দরকার হয় সেক্ষেত্রে কি করতে হবে? ডিবের মধ্যে ডিব নিবেন, সমস্যা নেই। প্যারেন্ট ডিব একটা থাকবে, চাইল্ড ডিব অনেকগুলো প্যান, থাকতে পারে। ও হ্যাঁ, আচ্ছা। চাইল্ড ডিব আপনার ইচ্ছা মতো, সমস্যা নেই। একটা এই ডিবের মধ্যে থাকতে হবে প্যারেন্ট ডিব একটা। বা এই ডিবটা আপনি কাইটে দিয়ে এই যে এটাকে নাম উঠাই দিলেন, তাহলে কি হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল। এটার মধ্যেই থাকতে হবে, এর বাইরে গেলে ইউরোপ দিবে। এটা হচ্ছে কনসেপ্টটা। কিন্তু ওই যে যখন আপনি আলাদা সেকশন, অনেকগুলো সেকশন থাকবে, সমস্যা কি, প্যারেন্ট একটা থাকবে, তার ভিতরে আলাদা 10-12টা সেকশন করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার না হলে অবশ্যই কোশ্চেন করবেন, এটা হচ্ছে এই কথা। প্যারেন্ট লিভ একটা থাকবে, চাইল্ড লিভ অনেকগুলো, কিন্তু প্যারেন্ট লিভ যদি দুইটা হয়ে যায়, এই যে তখন কি করবো, আবার এই দুইটা ডিভ আরেকটা ডিভের মধ্যে নিয়ে যাবো। আরেকটা ডিভ নিলাম, হিরো ইয়ে করে আরেকটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে এই দুইটা ডিভ কাট করে নিয়ে যাই, অল্টার ধরে আপ দিয়ে দিই, ঢুকে গেছে দেখছেন, দেখো অল্টার শিফট এফ ডি ফরম্যাট দিয়ে দিই। তাহলে আগে এই যে এইটা মেইন ডিভ ছিল, আমি সাইডে আরেকটা ডিভ নিয়েছি, যে আদার ডিভ, এটা লিখে দিই না ডিভ, তখন ইরের দেওয়া শুরু করছে। তখন এই আদার ডিভ, ওই যে আগের ডিভ, দুইটা মিলায় একটা ডিভের মধ্যে, যখনই একটা ডিবের মধ্যে নিয়ে যাবে তখন আর ইরোর দিবে না, প্যারেন্ট ডিব একটা থাকবে, বুঝাতে পারছি? আচ্ছা। মনে হয় যারা ক্লাস করতেছে কেউই হুম। মনে হয় প্র্যাকটিস করে নাই বা চেষ্টাও করেনি, মানে কেউই না, আমার এটা বিশ্বাস। হ্যাঁ, কারণ কোনো কোশ্চেন নাই। এইগুলো করতে গেলে সবারই এইগুলো নিয়ে একটু কনফিউজ হওয়ার কথা, কিন্তু কেউ কোনো কনফিউজ না। এগুলো এই আমার কাছে মনে হচ্ছে কেউই প্র্যাকটিস করছে না। দিব, হোমওয়ার্ক দিব, তখন বুঝা যাবে। আচ্ছা। উম এগুলো আসলে একটু কনফ্লিক্ট টাইপের জিনিস, হ্যাঁ, একটু কনফ্লিক্ট জিনিস, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়। আপনার হচ্ছে গিয়ে যেমন হচ্ছে মাইক, আমি যে কম্পোনেন্টে ঢুকেছি, কম্পোনেন্টে এখন আসল কাজই করিনি, ছোট্ট জাস্ট লিখার নিয়মটা দেখলাম। কম্পোনেন্টের মধ্যে আমি ডাটা পাস করবো, এটাকে বলা হচ্ছে, এই সিস্টেমটাকে বলে, নামটা মনে রাখেন, প্রপস। PROPS, প্রপস। প্রপস হচ্ছে কি, আমি কম্পোনেন্টের মধ্যে বাহির থেকে ডাটা পাস করব, কিছুই না, আমরা ফাংশন থেকে বাহির থেকে ডাটা পাস করতে পারি না। ডিফাইন করার সময় যেটা বলি সেটা হচ্ছে, পাস করার সময় আর্গুমেন্ট আর্গুমেন্ট বলি, তাই না? আর ডিফাইন করার সময় প্যারামিটার বলি, এটার নাম ভুলে গেছিলাম, প্যারামিটার। ফাংশন ডিফাইন করার সময় একটা প্যারামিটার দিয়ে দিই, ফাংশনটা যখন কল করি পাস করার সময় একটা আর্গুমেন্ট দিয়ে দিই, সেই আর্গুমেন্টটা প্যারামিটারে গিয়ে বসে, প্যারামিটারে গিয়ে বসলে দেন হচ্ছে আমরা আউটপুটে সেটা ইউজ করতে পারি, তাই না? তো এই মাই কম্পোনেন্টের ভিতরে একটা প্রপস নিচ্ছি। এখন এটা নর্মালি প্রপস নামে লিখে, কিন্তু এটা ডিস্ট্রাকচারিং করা যায়। ডিস্ট্রাকচারিং পরে আসি, আগে সাধারণ নিয়মে আসি, হ্যাঁ। লিখে দিলাম কি, প্রপস, PROPS, প্রপস। মাই কম্পোনেন্ট নেম, এখানে প্রপস ধরে নেম ইউজ করলাম। দেখেন কি ইউজ করেছি, কার্লি ব্রেসেসের মধ্যে প্রপস আছে, এটা আমি টাইপ করি, হ্যাঁ। মাই কম্পোনেন্ট, মাই কম্পোনেন্ট খালি, এটার ভিতরে আমি র জাভা স্ক্রিপ্ট লিখবো। JSX এর মধ্যে র জাভা স্ক্রিপ্ট লিখতে গেলে গত ক্লাসে বলেছিলাম কি লাগে, যে কার্লি ব্রেসেস লাগে, তাই না? কার্লি ব্রেসেস নিলাম, শুরু করলাম, শেষ করলাম। এই কার্লি ব্রেসেস এর মধ্যে আমি কাকে কল করব? না, এটা খুব ডিস্টার্ব করতেছে, একটু কিছুক্ষণের জন্য অফ রাখি। এই কার্লি ব্রেসেস এর মধ্যে, 5 মিনিট, কার্লি ব্রেসেস এর মধ্যে আমি প্রথমে লিখবো, এই যে আমি এখানে প্যারামিটারটা কি পাস করেছি, প্রপস। কার্লি ব্রেসেস এর মধ্যে লিখলাম PROPS, প্রপস, ডট, তার মানে প্রপস এর ভেতর থেকে আমি কাউকে কল করব, কাকে কল করব? এইখানে এই মাই কম্পোনেন্টটা যখন app.js ইউজ করব, এখানে আমি একটা যে কোনো অ্যাট্রিবিউট নিতে পারি, অ্যাট্রিবিউটের যে কোনো নাম দিতে পারি।
মনে করেন অ্যাট্রিবিউটের নাম দিলাম নেম, বা অন্য কিছু নিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, নেম দিলাম মনে করেন আহ দিয়ে দিলাম কোডম্যান বিডি আপাতত। আর আরেকটা দিয়ে দিই সিটি, সিটি দিয়ে দিলাম ঢাকা। কোডম্যান বিডি দিলাম, নেম আর সিটি ঢাকা। তা অ্যাট্রিবিউট কয়টা পাস করেছি? দুইটা। এটাকে অ্যাট্রিবিউট বলবো না, এটাই হচ্ছে আমার প্রপস। হ্যাঁ, প্রপস কয়টা পাস করেছি? দুইটা, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে সিটি। তাহলে এখানে প্রপস ডট আমি এখানে নেম দিয়ে দিলাম ইন কার্লি ব্রেসের মধ্যে। আচ্ছা, মাই কম্পোনেন্ট না লিখে এখানে বললাম কম্পোনেন্ট, আচ্ছা শুধু নেম লিখে দিচ্ছি। এটা লিখে দিলাম নেম। ডিজাইনের দিকে আমরা মনোযোগ না দিই, হ্যাঁ, আমরা কনসেপ্ট গুলা শেখার চেষ্টা করি। আর একটা কি যেন নিয়েছিলাম, সিটি বা অন্য কিছু লিখতে পারেন, এই লেখাটা আপনার হাতে। কিন্তু ওই যে প্রপস ডট যেটা লিখবো, ওইখান থেকে যেটা পাস করব সেটাই লিখতে হবে। এখান থেকে আমি কি পাস করেছিলাম? এখান থেকে পাস করেছিলাম সিটি, নেম তো কল করে ফেললাম, আর একটা কি, সিটি। তাহলে প্রপস ডট CITY। এখন যখন আমি এটা মাই কম্পোনেন্টে ইউজ করব, মাই কম্পো, দেখেন কি আসছে, নেম আসছে কোডম্যান বেরিয়ে, সিটি আসছে ঢাকা। দরকার হয় এটা একটা ডিভ দিয়ে আমি ডিজাইন করতে পারি, টেলউইন্ড দিয়ে, দেখতে সুন্দর লাগবে। ক্লাস দিয়ে দিলাম, কি ক্লাস নেম লিখতে হবে, এখানে তাই না? প্যারামিটার হিসেবে কি শুধু প্রপসি ব্যবহার করা যাবে না? আমি ইচ্ছা মতো অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারবো না? এখন প্রপস কে প্যারামিটার। ভেঙে দিতে হবে, প্রপস কে ভেঙে দিতে হবে। উম, একটু দেখি, হ্যাঁ, P4 প্রপস কে ডিস্ট্রাকচারিং করা যায়, ডিস্ট্রাকচারিং করা যায়, কিন্তু প্রপস হচ্ছে এটা, কিওয়ার্ডটা আমি বানাইনি, রিয়াক্ট তৈরি করে রাখছে। হ্যাঁ, তো এইটাই এইটাই জিজ্ঞেস করতেছি। হুম, আহ, মানে ডিফল্ট কিওয়ার্ড। আচ্ছা, আর আরেকটা দিয়েছি ম্যাক্স, ম্যাক্স, এরকম কিছু দিয়ে ডিজাইন করে দিলাম, মার্জিন 3, একটু ছোট ডিজাইন করলাম দেখতে যাতে ভালো লাগে, হ্যাঁ, যাতে বোঝা যায়। এখন এটা আমি আগে একটু এখানে আরেকবার ইউজ করি। আমি এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা কোডম্যান বিডির জায়গায় লিখে দিলাম, কি লেখা যায়, নেম লিখলেই হয়, আসিফ লিখে দিই, আমার নামে দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম, ঢাকায় দিয়ে দিলাম। যাই, দেখছেন, একই কম্পোনেন্ট দুইবার ব্যবহার করেছি, আরো 50 বার লাগলে 50 বার ব্যবহার করতে পারবো। ডাটা গুলো আমি চাইলে আলাদা করে দিতে পারি। ওকে, তাহলে এখানে আমার নেম হচ্ছে কোডব্যানবেরি, সিটি ঢাকা, এখানে সিটি না, একটু চেঞ্জ করে দিই, সিটি একটা দিলেই হয়, সিটি হচ্ছে দিলাম গাজীপুর, তার পাশে গাজীপুর। দেখেন আলাদা আলাদা তথ্য দিচ্ছে, কম্পোনেন্ট কিন্তু একটাই, তথ্য আলাদা আলাদা। কিভাবে যাচ্ছে, এই ডাটা গুলা গিয়ে প্রপস এর মধ্যে বসতেছে, এই প্রপস এখানে ইউজ করছে। আমি প্রপস না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ক্রপস, TRPPS, ট্রুপস, ক্লাস অফ প্ল্যানে আছে, তাই না? এই ট্রুপসটা ইউজ করে আমি এখানে ইউজ করে দিলাম troops, এই ইউজ করে দিয়েছি troops। এখন হচ্ছে গিয়ে আমার ইরোরটা চলে গেছে, কিন্তু হ্যাঁ, ইরোরটা চলে, এই এস কোড থেকে আসছি, কাজ করছে, কাজ করেছে, কিন্তু এটা না ইউজ করা বেটার। হ্যাঁ, কোন ডেভেলপার এরকম কোন কিওয়ার্ড ইউজ করেন, রিয়াক্টের ডিফল্ট ভাবে প্রপস নামে আলাদা টপিক আছে, আপনি এখানে প্রপস ইউজ করবেন। আমি কিন্তু এটা আলাদা একটা কি নিয়েছি, ভেরিয়েবল বা ফাংশনের যেটা বলে প্যারামিটার নিয়েছি, যেটাকে প্রপস বলে, সেটা ইউজ করেছি, সেটা কিন্তু এই যে ধরছে। তার মানে ওই নেমটা এখানে চলে আসছে, ওই সিডিটা এখানে চলে আসছে। তো এটা আমি প্রপস ইউজ করবো, কিন্তু এইভাবে রিয়েল লাইফে ইউজ করি না। হ্যাঁ, বা ট্রুপসই এখন মনে করেন ট্রুপস ডট নেম, ট্রুপস ডট সিটি, এটা আমরা ডিস্ট্রাকচারিং করি। ডট কখন ইউজ করি মনে আছে?
অবজেক্টের ভেতরে কোনো ডাটা নেওয়ার জন্য ডট ইউজ করি। হ্যাঁ, ট্রুপস একটা অবজেক্ট, তার ভেতরে একটা ডাটা নেওয়ার জন্য আমরা সিটি ইউজ করি। তাহলে এটা কিন্তু আমি চাইলে ভেঙে ফেলতে পারি, যেটাকে ডিস্ট্রাকচারিং বলে। একটু আমি অনলাইনে বুঝাই জিনিসটা। রান জেএস অনলাইন এটা লিখে সার্চ করি। আমরা যেটা করতেছি, আমরা একটা ভেরিয়েবল মানে অবজেক্ট পাচ্ছি। অবজেক্টের নাম না হয় আমি যে আপনাদের মাথায় আবার প্রপস গ্রুপস আলাদা যাতে না হয় এরকম দিয়ে দিলাম। এটার ভিতরে অ্যাকচুয়ালি এরকম নেম নামে একটা ডাটা পাচ্ছি। নেই, যে কোনো নাম হতে পারে, মনে করেন কামাল মিয়া লিখে দিই। আরেকটা পাচ্ছি হচ্ছে কমা দিয়ে সিটি। সিটি কে পাচ্ছি কামাল মিয়া মনে করেন পাবে ব্রাহ্মণবাড়িয়া। ওকে, তাহলে ট্রুপস একটা নেম হচ্ছে কামাল মিয়া, সিটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো এখন আমরা যেটা করতেছিলাম, এই যে এইভাবে কনসোল লগ বা প্রিন্টের মধ্যে যাই হোক, এই ট্রুপস ডট নেম লিখছিলাম। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে ওই যে কামাল মিয়াকে পেয়ে যাব, কামাল মিয়া। বা ট্রুপস ডট যদি সিটি লিখি তাহলে কি পেয়ে যাব, পেয়ে যাব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর এইটা তাহলে এই যে এইভাবে এইটাই হচ্ছে এখানে কল করতেছি, ট্রুপস ডট নেম ট্রুপস ডট সিটি, ট্রুপস নামের অবজেক্ট থেকে। তার মানে ট্রুপস একটা অবজেক্ট। অবজেক্ট ডিস্ট্রাকচারিং করা যায় এইভাবে। মনে করেন আমি একটা কনস্ট্যান্ট হতে পারে, লেট হতে পারে, প্রথমে কনস্ট্যান্ট লিখলাম, তারপর কার্লি ব্রেসেস দিব, কারণ হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং করতেছে। এখানে একটা ভেরিয়েবলের নাম দিলাম নেম, আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম সিটি। এইটা আমি কোথা থেকে নিয়ে আসছি, টুলস থেকে। এটা হচ্ছে শর্টকাট। কি শর্টকাট হইলো, এখন আমি একটা ভেরিয়েবল পাবো, কন্ট্রোলের সাথে দিয়ে দিছি। এখন আমি একটা ভেরিয়েবল পাবো, এই ভেরিয়েবলটা যদি প্রিন্ট করি আমাকে নেম দিয়ে দিচ্ছে, এরর দিচ্ছে। ও আচ্ছা, এখানে ডট দিয়ে দিয়েছে, এখানে কমা হবে, কামাল দিয়ে দিয়েছে। আর আমি যদি এখানে কনসোল লগে নেমের জায়গায় সিটি দিই তাহলে হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়ি। তার মানে এটা দুইটা লাইনের কাজ একটা লাইনে নিয়ে আসছে। কি করেছে আমি এখানে কমেন্ট করে দেখে কি করছে। হ্যাঁ, ও করছে কি, একটা কনস্ট্যান্ট তৈরি করেছে যার নাম হচ্ছে নেম। সেই নেমটা আসছে হচ্ছে আমার এই ট্রুপস নামের অবজেক্ট থেকে, ট্রুপস ডট নেম থেকে আসছে। ও আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে নতুন কনস্ট্যান্ট নাম দিয়েছে যার নাম হচ্ছে সিটি। সেটা কোথা থেকে আসছে, ট্রুপস ডট সিটি থেকে, তাই না? আমরা কিন্তু এই অবজেক্টটা আগে জাভাস্ক্রিপ্টের বেসিক গ্রামারে শিখেছিলাম। এইটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকশন, যে আমি দুই লাইনের কাজ এক লাইনে করছি। দুই লাইন কেন, এখানে যদি আরো কয়েকটা কি ভ্যালু থাকতো, 50-60টা, আমি এই 50-60টা কমা দিয়ে আলাদা আলাদা করে এখান থেকে আলাদা ডিস্ট্রাকচারিং করলাম। তার মানে আমি আলাদা ভেরিয়েবল পাচ্ছি, এই কি এর নাম অনুযায়ী আলাদা ভেরিয়েবল পাচ্ছি, যে ভেরিয়েবল গুলো আমি আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারি। তো ওই কাজটা এখানে করে দিতে পারি কিভাবে জানেন, তখন আমার এখানে ট্রুপস ডট নেম লেখা লাগবে না, ট্রুপস ডট সিটি লেখা লাগবে না, ট্রুপস বলেন প্রপস বলেন কিছুই লিখি না রিয়েল লাইফে। এইখানে হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে এইখানে হচ্ছে গিয়ে আমি যে নেম লিখে দিলাম আর সিটি লিখে দিলাম। তার মানে ওই যে ওখানে যে আপনি প্রপস লিখছিলেন বা ট্রুপস লিখেছিলেন, সেইটা ভেঙে ডিস্ট্রাকচারিং হয়ে নেম এবং সিটির মধ্যে আসছে। এবং সেই নেম এবং সেই সিটি আমার এখানে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। নেম সিটি আপনি এখানে যা লিখছেন, নেম সিটি, ওটা এখানে ডিস্ট্রাকচারিং করে লিখে দিতে হবে। তাহলে আপনার ওই যে প্রফ বলেন বা অন্য কোনো ওয়ার্ড বলেন সেরকম কিছু লেখা লাগবে না। সেটা ভেঙে আমি দুইটা ভেরিয়েবল পাবো, কিন্তু সেটা অবশ্যই যে কার্লি ব্রেসেসের মধ্যে দিবেন। কারণ এখানে ডিস্ট্রাকচারিং হচ্ছে, অবজেক্ট ডিস্ট্রাকচারিং হচ্ছে। এই যে একটা অবজেক্ট ডিস্ট্রাকচারিং মানে কি, ভেঙে ভেঙে আলাদা হচ্ছে। তো এই অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে আমাকে কার্লি ব্রেসেস ইউজ করা লাগে।
আরেকটা আছে অ্যারে ডিস্ট্রাকচারিং। অ্যারে ডিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে আমার কার্লি ব্রেসেস ইউজ করা লাগে না, তখন থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগে। মানে অ্যারেও আমি ভেঙে ফেলতে পারবো এরকম ডিস্ট্রাকচারিং করে। যাই হোক, এখানে আমি অবজেক্ট ডিস্ট্রাকচারিং করছি, এই নাম অনুযায়ী থাকতে হবে। হ্যাঁ, এখানে নেম আছে, এখানে নেম, এখানে সিটি আছে, এখানে সিটি, এই নাম অনুযায়ী থাকতে হবে। এটা যদি আমি দিয়ে দিই তাহলে এই নাম অনুযায়ী পেয়ে যাব। পাওয়ার পরে আমি এটা কি করতে পারি, এই নামটা এখানে ইউজ করে দিলাম। যে কার্লি জেএসএক্স এর রিটার্ন জেএসএক্স এর মধ্যে যে ভেরিয়েবল এটা, তাই না? এর জন্য কার্লি ব্রেসেস নেম সিটি এটার মধ্যে ইউজ করে দিলাম। তাহলে দেখেন তাও কাজ করবে। নেম কোডম্যান বেরি, সিটি ঢাকা, নেম আসিফ, সিটি। তার মানে আমি আবারও যদি চাই এই কম্পোনেন্ট আবার ইউজ করতে পারবো এবং আলাদা আলাদা ডাটা দিয়ে দিতে পারবো, সেই আলাদা আলাদা ডাটা এখানে ইউজ করবে। ইম্পর্টেন্ট টপিক, রিয়েল লাইফে প্রচুর ইউজ হয়, প্রচুর। রিয়াক্ট মানে হচ্ছে কম্পোনেন্ট তৈরি করব, কম্পোনেন্টের ভিতরে আমি প্রপস পাস করবো। হ্যাঁ, এই টপিকটার নাম হচ্ছে প্রপস, PROPS। হ্যাঁ, তো প্রপস আমরা ডিস্ট্রাকচারিং করে ফেলাই নর্মালি, এর জন্য প্রপস লেখাটা লিখি না। হ্যাঁ, রিয়েল লাইফে কি হয়, প্রপসটাকে আমরা যদি ভেঙে ফেলি, যে যে ডাটা আসবে সেগুলো ভেঙে ফেলি, সেটা হচ্ছে কি আমরা সরাসরি ইউজ করে ফেলি। আচ্ছা, আগে কিন্তু দুই টাইপের কম্পোনেন্ট ছিল। একটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। জাস্ট নলেজ দেওয়ার জন্য আপনাদের বলছে, ক্লাস কম্পোনেন্ট এখন আর চলে না। হ্যাঁ, এখন আমরা মানে A to Z সবই ফাংশনাল কম্পোনেন্টের ভিতরেই কাজ করব। তো এই কম্পোনেন্ট মোটামুটি এটা বুঝলেই চলবে। একটু প্র্যাকটিস করতে হবে, একাধিক কম্পোনেন্ট, আরো আমি তো একটা কম্পোনেন্ট তৈরি করেছি, আপনাকে আরো কম্পোনেন্ট তৈরি করতে হবে। সেই কম্পোনেন্ট তৈরি করে কম্পোনেন্ট গুলো এখানে কল করে করে কাজ করতে হবে। হ্যাঁ, এটা রিঅ্যাক্টের একটা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে কম্পোনেন্ট। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, মাঝে মধ্যে এই টাইপের কোশ্চেন আসে যে ইন্টারভিউতে, যে কম্পোনেন্ট কয় ধরনের হয়, বিভিন্ন এটা বিভিন্ন ইস্যুর উপর ডিপেন্ড করে, যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। একটা বলতে পারেন যে ফাংশনাল কম্পোনেন্ট, একটা হচ্ছে গিয়ে আমার যেটা এখন আর ইউজ হয় না, সেটা হচ্ছে গিয়ে ক্লাস কম্পোনেন্ট। আচ্ছা, আবার অন্য ওয়েতে বলতে পারেন, সেটা হচ্ছে গিয়ে কম্পোনেন্ট ইউজ করব এরকম প্যাটার্ন এর উপর ডিপেন্ড করে কম্পোনেন্টকে কয় ভাগে ভাগ করা হয়, ইউজ করব এটার উপর, প্যাটার্নের উপরে। এর মধ্যে বলতে পারেন সিঙ্গেল কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট একবারই ইউজ হয়, বারবার রিপিট হয় না। তো মনে করেন নেভিগেশন বার, এটা বারবার রিপিট হয় না, আপনার হচ্ছে একবারই একটা পেজ ওয়েবসাইটে থাকে, একবারই ইউজ হয়। দেন হচ্ছে কি রিপিটেড কম্পোনেন্ট, মনে করেন একই কম্পোনেন্ট বারবার আমার ইউজ করা লাগতেছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ,
এরকম হইতে পারে যে আপনার একটা সাইন ইন বাটন আছে, উপরেও আছে নিচেও আছে, রিপিট হচ্ছে। অথবা আপনার হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এটা হয়তো টপ বারেও নিয়ে আসছেন, নিচে বটম বারেও একই স্টাইলে নিয়ে আসছেন, রিপিট হইতেই পারে। এগুলা হচ্ছে রিপিটেড কম্পোনেন্ট। আরেকটা আছে হচ্ছে সেম কম্পোনেন্ট উইথ ডিফারেন্ট ডাটা। প্রক্স ইউজ করে আপনি এই যে যেটা আমরা করলাম, একটাই কম্পোনেন্ট 100 জায়গায় ব্যবহার করলাম, কিন্তু আমার স্টাইলটা, স্ট্রাকচার সবই ঠিক আছে, ডাটা গুলা চেঞ্জ হয়েছে। এরকম ইউজও আছে কম্পোনেন্টের। তার তিনটা ওয়েতে আমি দেখালাম কম্পোনেন্টের ইউজ। একটা হচ্ছে গিয়ে একবারই ইউজ হবে, একবার একটা হচ্ছে ডাটা চেঞ্জ হবে না, বারবার ইউজ হবে, রিপিট এরকম হইতেই পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে একই কম্পোনেন্ট আমি বারবার ইউজ করবো, ডাটা গুলা চেঞ্জ করে করে। আচ্ছা, আসেন এইবার ভিন্ন টপিকে যাই। কম্পোনেন্টটা বুঝলাম, কম্পোনেন্ট আমরা ফোল্ডারে করবো বুঝলাম, আমরা প্রপস বুঝলাম। এইবার আমরা হচ্ছে রিয়াক্টের মূল মূল টপিক গুলো আগে শেষ করি, হ্যাঁ, যেগুলো রিয়াক্টের একদম বেসিক টপিক, না জানলেই নয়। রিয়াক্ট পারেন আর এই জিনিস পারেন না, মানে হাস্যকর বোঝায়। এই টপিক গুলো আগে শেষ করি, হ্যাঁ। এর মধ্যে একটা টপিক হচ্ছে আপনার ইউজ স্টেট। ইউজ স্টেট একটা বিল্ট ইন ফাংশন রিয়াক্টের। এই ফাংশন আমি তৈরি করিনি, রিয়াক্ট তৈরি করে রেখেছি। আচ্ছা, এই ইউজ স্টেট যেটা, সেটা হচ্ছে গিয়ে কি বলে, এই ধরনের ফাংশনকে রিয়াক্টের ভাষায় বলা হয় হুক। এইচ ডাবল ও কে, হুক। হুক কিন্তু আমরা চাইলে উম, নিজেও তৈরি করতে পারি। আমি নিজেও কাস্টম হুক তৈরি করতে পারি, সেটা পরে শিখবো, এটা অ্যাডভান্স লেভেলের টপিক বলা যায়। কিন্তু আমরা আহ, আগে রিয়াক্ট যে হুক তৈরি করে রেখেছি ইউজ স্টেট, এবং খুবই পপুলার জনপ্রিয় একটা বেসিক লেভেলের হুক, এটা না জানলেই নয়, সেটা ইউজটা দেখি। আগে বলি এটা কেন ইউজ করা লাগবে ইউজ স্টেট। রিয়াক্ট যেটা করে, ও একটা ভার্চুয়াল ডোম চিন্তা করে। আমরা তো ডোম নিয়ে কাজ করেছি জাভা স্ক্রিপ্টে, হ্যাঁ। রিয়াক্ট যেটা করে একটা ভার্চুয়াল ডোম চিন্তা করে। ভার্চুয়াল মানে কি, কাল্পনিক একটা আলাদা জগৎ, তাই না? সেখানে একটা আলাদা ডম মানে ডকুমেন্ট অবজেক্ট মডিউল তৈরি করে, সেটার উপর কাজ করে কাল্পনিক ডমের উপরে। তো সেইখানে রিয়াক্টের একটা পাওয়ার থাকে, ও ডমের যে কোনো এলিমেন্ট রিফ্রেশ করা ছাড়া চেঞ্জ করে দিতে পারে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের কিছু যখনই আমার লাগবে, তখনই আমরা হচ্ছে গিয়ে ইউজ স্টেটটা ইউজ করি সাধারণত। এবং ইউজ স্টেট যখন ইউজ করব, আমার এখানে ডিস্ট্রাকচারিং সিস্টেমটা ব্যবহার করা লাগে। এবং এই ডিস্ট্রাকচারিংটা হচ্ছে অ্যারে ডিস্ট্রাকচারিং। তার আগে একটু রিপিট করে আসি। আমরা তো এখানে অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখেছি, তাই না? তাহলে হচ্ছে গিয়ে আমি অ্যারে ডিস্ট্রাকচারিং করতাম। মনে করুন একটা অ্যারে দিলাম, মাই অ্যারে, এটার ভেতরে যে কোনো কিছু লিখি, অথবা মাই অ্যারে না লিখে সিটি অ্যারে, আমি কতগুলো শহরের নাম দিয়ে দেবো। একটা দিলাম ঢাকা, একটা দিলাম খুলনা, ছোট ছোট নামগুলা দিই, একটা দিলাম বগুড়া, এই তিনটে দিয়ে আর দিলাম। আর কন্ট্রোল এস এ টিপ পড়ে গেছে, ক্যান্সেল দিয়ে দিই। এবার দেখেন অ্যারে ডিস্ট্রাকচারিং, আমরা অবজেক্ট ডিস্ট্রাকচারিং করে কতগুলো নতুন ভেরিয়েবল পেয়েছি, সেগুলো অবজেক্টের ডাটাগুলো বহন করে। অ্যারে ডিস্ট্রাকচারিং সময় একই ওয়ে কনস্ট্যান্ট দিলাম, বা লেট দিতে পারি। যদি ডাটা চেঞ্জ করা লাগে তাহলে লেট দিব, যদি ডাটা চেঞ্জ না করা লাগে তাহলে কনস্ট্যান্ট দিব। এরপর আমি কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দেবো, কারণ আমি ডিস্ট্রাকচারিং করছি অ্যারে ডিস্ট্রাকচারিং। এইটার ভেতরে অবজেক্ট ডিস্ট্রাকচারিং এ তো আমার কি ওয়াইজ নাম লেখা লেগেছে, অ্যারে ডিস্ট্রাকচারিং এ এটা লাগে না। অ্যারে ডিস্ট্রাকচারিং এ আমি যে কোনো নাম দিতে পারি। যেমন একটা নাম দিলাম সিটি 1, কমা দিয়ে আরেকটা নাম দিলাম সিটি 2, আরেকটা দিলামই না, তাহলে সমস্যা নেই। লিখে আমি হচ্ছে সিটি অ্যারে এর মধ্যে লিখলাম। যদি সিটি অ্যারের মধ্যে থেকে আবার কোনো স্টোর আছে,
যদি সিটি অ্যারে থেকে ডিস্ট্রাকচারিং করে আমি দুটা ভেরিয়েবল পাচ্ছি বা তিনটা দরকার হলে কমা দিয়ে তিনটাও দিতে পারি। তাহলে প্রথম ভেরিয়েবলটা আমি প্রিন্ট করি সিটি ওয়ান। তাহলে দেখেন এটা আমি কি দিচ্ছে, এরর দিচ্ছে। হ্যাঁ, আগের মতো ডট চলে আসছে। সিটি অ্যারে ও কনস্ট্যান্ট বানান ভুল দিয়েছি, প্রিয় এনএসপি। এবার ঠিক আছে, ঢাকা চলে আসছে সিটি ওয়ান। আমি যদি সিটি টু লিখে এন্টার দিই, সিটি টু চলে আসছে খুলনা, একটা চলে আসছে ঢাকা, আর একটা চলে আসছে খুলনা, দুইটা সিটি চলে আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আপনার সিটি ওয়ান সিটি টু ঢাকা খুলনা চলে আসছে। আমি যেটা করতে চাচ্ছি ডিস্ট্রাকচারিংটা বুঝাইতে চাচ্ছিলাম যে হ্যাঁ এটা আমার অ্যারে, একটা অ্যারে থেকে ডাটা ডিস্ট্রাকচার করে মানে ছেঁকে নিয়ে এসে আমি আলাদা দুইটা ভেরিয়েবল তৈরি করেছি। আচ্ছা, তাহলে আচ্ছা আমি যেটা কেন কাটলাম, এটা থাকুক, এটা আরে চলে গেছে কোথায়? এইখানে আমার ইউজ এসেট অ্যাকচুয়ালি ডিস্ট্রাকচারিং করা লাগে। তো আমি কনস্ট্যান্ট প্রথমেই ডিস্ট্রাকচারিং করে নিচ্ছি। মনে করেন একটা দিয়ে দিলাম হচ্ছে নাম্বার, লিখলাম কি নাম্বার, NUM দিয়ে দিলাম। এই ভেরিয়েবলটা যা হবে সেকেন্ডটা আমাকে তার আগে জাস্ট সেট দিয়ে দিতে হবে এবং ক্যামেল কে সেট দিতে হবে। আমি এটা ছাড়া অন্য কিছু লিখলে কি চলে না? হ্যাঁ চলে। তাহলে এটা কেন লিখবো? কারণ সবাই লেখে, হুট করে নিজে আলাদা কিছু করলে এটা বুঝবেন না। একটা নিয়ম আছে লেখার, মানে অন্য নিয়মে কাজ করা গেলেও মানে ওটা মানে খুবই কি বলবো ডিসগাস্টিং হয়ে যায় বা বাজে হয়ে যায়। আপনার হচ্ছে গিয়ে আপনি একটা ভেরিয়েবল নর্মালি ম্যাক্সিমাম ওয়ে রিয়াক্ট ডেভেলপাররা কি করে, ইউজ স্টেট থেকে যখন কিছু ডিস্ট্রাকচারিং করে প্রথমে যে ভেরিয়েবলের নাম হইতে পারে, নাম হইতে পারে, কাউন্ট হইতে পারে, ডাটা হইতে পারে, যাই দেন না কেন, ও দুইটা ভেরিয়েবল লাগবে মাঝে। হ্যাঁ, ডিস্ট্রাকচারিং করে আমি দুইটা ডাটা আনবো ইউজ স্টেট থেকে। সেকেন্ডটা তার আগে যে সেট দিয়ে ওই সেট নাম হইতে পারে। আপনি যদি এখানে ডাটা লিখতেন তাহলে এটা দ্বিতীয়টা এটা সেট ডাটা। আপনি যদি এখানে লিখতেন হচ্ছে গিয়ে ডাটার জায়গায় কাউন্ট, তাহলে এটা হয়ে যেত সেট কাউন্ট, সিটা তখন বড় হাতের হইতো। এইভাবে অ্যাকচুয়ালি লিখে, হ্যাঁ, লিখার নিয়ম হচ্ছে এটা। এটা কোথা থেকে আসবে? ইউজ স্টেট থেকে আসবে। হ্যাঁ, ইউজ স্টেট এটা দিলাম, ও আমাকে সাজেস্ট করছে, আমি ইন্টার মারছি। হ্যাঁ, এটা একটা ফাংশন, এর জন্য হচ্ছে কার্লি প্যারেন্থিসিস দিতে হবে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে যে উপরে দেখেন ইম্পোর্ট করে নিছে, ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম কোথা থেকে? রিয়াক্ট। তাহলে রিয়াক্ট থেকে আমি হচ্ছে গিয়ে একটা কি ইউজ স্টেট ইম্পোর্ট করে নিয়েছি, ইম্পোর্ট করে নিয়েছি এবং এই ইউজ স্টেটটাকে আমি ডিস্ট্রাকচারিং করে দুইটা ভেরিয়েবল পাচ্ছি, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে সেট নাম্বার। আমি এখানে নাম্বারের এই যে ইউজ স্টেটের ভিতরে যে কোনো ডাটা পাস করে দিতে পারি ডিফল্ট ডাটা হিসেবে, বললাম হচ্ছে জিরো করে দিলাম। তাহলে ইনডাইরেক্টলি কি দাঁড়াবে জানেন? এই যে জিরো লিখে যাই লিখে এখানে, এটা গিয়ে বসবে গিয়ে এই নামের ভিতরে। আমি যদি বলি হচ্ছে গিয়ে এখানে বাটনের পরে বাটন এখানে কেন লিখছে? আরে ভাই তুমি আবার 5 মিনিটের জন্য চুপ যাও। আচ্ছা, এখানে জাস্ট আমি ওই নামটাকে কল করব। নামটা কি একটা ভেরিয়েবলের মতো কাজ করবে এখন, তাই না? And এটা কনস্ট্যান্ট হবে, লেট দিয়ে লেট, কারণ এগুলো ডাটা চেঞ্জ হয়, ডাটা চেঞ্জ হয়। এই নাম যেটা, এই নামটা আমি এখানে এইটার মধ্যে লিখে দিতে পারি। যেহেতু নাম একটা ভেরিয়েবলের মতো কাজ করবে, তো এটা আমার কার্লি ব্রেসেসের মধ্যে দিতে হবে। কার্লি ব্রেসেসের মধ্যে আমি দিলাম কন্ট্রোল ভি, নাম, নাম লিখে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন যদি আউটপুটে আসি, দেখি দেখি কি আসে। এই জিরো আসছে কোথায়? যে বাটনের পরে জিরো আসছে রে। আচ্ছা আমি এটা একটা একটা কাজ করি, পি এর মধ্যে দিয়ে দিই, পি দিয়ে দিয়ে দিলাম কন্ট্রোল ভি।
সেভ দিয়ে দিলাম, এই যে জিরো আসছে এটা পাশে চলে আসছিল, এখন সেটাকে নিচে নামাই দিলাম। দরকার হয় একটু সৌন্দর্য বাড়ে। টেক্সট টু এক্সেল, টেক্সটে খালি বড় করে দেওয়া, কিছু না করি, বেশি ডিজাইন না করি, ডিজাইনের দিকে আমি নজর না দিই। ওকে, এইটার আগে, শূন্যর আগে আমি একটা বাটন নেই। আচ্ছা, বাটনটা আছে, রিড বাটন দেওয়া আছে, এই রিড মোডের জায়গায় আমি প্লাস দিয়ে দিলাম। আরেকটা বাটন দিলাম, পি এর পরে নেই, সেটার ভিতরে আমি মাইনাস দিয়ে দিলাম। দেখি তো বাটন গুলো আসে কিনা, প্লাস মাইনাস আসছে। এগুলো একটা লাইনে নিতে হবে, এর জন্য একটা ডিভ নিয়ে নিই। হ্যাঁ, ডিভ এর মধ্যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলে ও একটা লাইনে চলে যাবে। ডিভ এর মধ্যে, অথবা গ্রিডও দিতে পারি, ডিসপ্লে, আচ্ছা শুধু ফ্লেক্স, আর বলি উইথ ম্যাক্স, কিছু বলে দিই, লাইনে চলে এসছে। বাটন দুইটার একটু ডিজাইন করি, একসাথে করি। হ্যাঁ, বাটন গুলো হচ্ছে উইথ, মনে করেন দিয়ে দিলাম, কত দেওয়া যায়, 4, 3 4 12, 4 4 16, 4 5 20। হাইটও সেম দিয়ে দিব, যদি হাইটও দিয়ে দিলাম 5। হচ্ছে বর্ডার দিয়ে দিই, বিও আর ডি এর বর্ডার, অন্য অর্ডার লিখে দিয়েছি ভুল করে, বর্ডার হবে বি ও আর ডি এর বর্ডার, কোনটা রাউন্ডেড হবে, এরকম কিছু একটু দিয়ে দিই। হাই হাই, কম হয়ে গেছে তো, এ কি বিপদ। ওয়েট 10 দিয়ে দিই, হাইটও 10 দিয়ে দিই, এইবার ঠিক আছে। টেক্সটটা কি ছোট আসছে, আগেরটার মতো টেক্সট টু এক্সেল দিয়ে দিই, টেক্সট টু এক্সেল, তা তো নিচের দিকে আসে। ওয়েট 12 দিয়ে দিই, হাইটও 12 দিয়ে দিই, 12 দুগুণে 4 12 48, আচ্ছা চলে। কার্সর পয়েন্টার দিয়ে দিই দুটারই, কার্সর পয়েন্টার, সি, কার্সর পয়েন্টার। আমি এত বলতে ডিজাইন করব না, তারপর ডিজাইনের দিকে ঝোঁক হয়ে যাচ্ছে। আচ্ছা, ওয়েট মেস, একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ 3 4 দিয়ে দিই, 4 থেকে 16 গ্যাপ পড়ে গেছে। আইটেমস সেন্টার, এগুলা মাঝখানে চলে গেছে। ওকে, আর গবেষণা না করি, ডিজাইন করলাম। এখন আমার টার্গেট হচ্ছে গিয়ে, আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে এই শূন্যটা বাড়বে, আমি যদি মাইনাসে ক্লিক করতে থাকি এই শূন্যটা কমতে থাকবে। এই শূন্যটা কার মধ্যে আছে, নামের মধ্যে আছে। হ্যাঁ, এইবার দেখেন আমি নামের ভ্যালু চেঞ্জ করব, আমাকে ইউজ করতে হবে এই ক্ষেত্রে সেট নাম। সেট নাম কিন্তু আমাকে একটা ফাংশন রিটার্ন করবে। হ্যাঁ, এটা একটা ফাংশন, এটা ভেরিয়েবলের মতো কাজ করে, মাথায় রেখেন। ইউজ স্টেট থেকে যে দুটা ডাটা ডিস্ট্রাকচারিং করে নিয়ে এসেছি, প্রথম ডাটাটা ভেরিয়েবলের মতো কাজ করে, দ্বিতীয় ডাটাটা ফাংশনের মতো কাজ করে। তাহলে সেট নাম একটা ফাংশন, তাহলে এই বাটনে আমি ফাংশনটাকে কল করে ডাটাটাকে চেঞ্জ করে দেবো। বললাম যদি আমার কোনো কিছু চেঞ্জ হয়, তাহলে লিখলাম অন ক্লিক, এটা একটা ইভেন্ট, রিয়াক্টেড ইভেন্ট, ও এন, অন সি এল আই সি কে, সিটা দেখেন বড় হাতে। হ্যাঁ, কারণ এটা কিন্তু নর্মাল এইচটিএমএল না, এটা রিয়াক্ট জিএসএক্স কোড। তো এই জিএসএক্স কোডের মধ্যে আমি ইভেন্ট কল করতেছি, যে এই বাটনটা যদি ক্লিক করা হয়, তাহলে ও এন ওয়ান সি এল আই সি কে ক্লিক, সেটা বড় হাতে দিলে আমার এখানে কল করতে হবে কাকে, কল করতে হবে এই যে সেট নাম ফাংশনটাকে। হ্যাঁ, সেট নাম ফাংশনটাকে, সেট নাম ফাংশনটা কি করবে, সেট নাম ফাংশনটা যেটা করবে, ও আমার আগের যে নাম ছিল সেটার সাথে এক যোগ করে দেবে।
হুম, এইটা না আরেকটা ফাংশনের ভিতরে রাখলে আমার জিনিসটা সলভ হয়ে যাবে। এটা এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে বলি। অন ক্লিকের মধ্যে সরাসরি যদি আপনি ডাটা পাস করেন, সেটা একটা অন ক্লিকের ভিতরে অলরেডি একটা কল ব্যাক ফাংশন আছে, ওর মধ্যে চলে যায়। তো আমি যেটা করব, না এইভাবে না দিয়ে আমি আবার আরেকটা কল ব্যাক ফাংশন দিব। এই যে অ্যারো ফাংশন দিলাম, হ্যাঁ, সেই অ্যারো ফাংশন এক লাইনের তো, আর কোনো কার্লি ব্রেসেস লাগবে না। নিয়ে আমি সেট নাম ফাংশনটাকে কল করলাম, করে নাম্বার +1 দিলাম। এখানে কিন্তু একটু কাজ আছে, না বুঝলে কিন্তু হবে না। যখন আমি সিঙ্গেল ভেরিয়েবল নিব, এই কলব্যাক ফাংশনটা কিন্তু কল করা লাগবে না। যখন আমি মেথড পাস করব, তখন কিন্তু একটা ফাংশন নিয়ে নিতে হবে, সেই ফাংশনটার ভিতরে আমাকে এটা পাস করে দিতে হবে। যেটা প্যারেন্থেসিস নয়তো কিন্তু কাজ করবে না, হ্যাঁ। একইভাবে নিচেরটা, আগেরটা কি করছে, আগের নাম্বারের সাথে একযোগ করে নতুন যে ভ্যালুটা আছে, সেট নামের কাজ হচ্ছে এই নামকে চেঞ্জ করা। সেট নামের কাজ কি, নামকে চেঞ্জ করা। তাহলে আগেরটা যেটা হচ্ছে এক যোগ করে দিচ্ছে, নতুনটা কি করতেছে, এক বিয়োগ করে দিচ্ছে। নামের যে ভ্যালুটা আছে সেটা থেকে এক বিয়োগ করলে যে ভ্যালুটা হয়, সেটা নামের ভিতরে বসাই দিবে কে, সেট নাম। প্লাস দিলাম, আগের ভ্যালুর সাথে এক যোগ করে নতুন যে ভ্যালুটা হয়েছে, সেটা নামের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এবং লাইভ আমার কোনো রকম রিলোড ছাড়া আমার ডাটা চেঞ্জ হচ্ছে। আমি যখন বিয়োগ করতেছি, কোনো রকম রিলোড ছাড়া আমার ডাটাটা যাচ্ছে। এখানে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কি আমার আহ কি বলে, ইউজ স্টেটের কাজ আমরা এইভাবে করতে পারি। ইউজ স্টেট, হ্যাঁ, ইম্পর্টেন্ট কাজ। আমি আরেকটা ছোট করে দেখাই, আরেকটা ছোট করে দেখাই। আমি বললাম লেট, একটা হচ্ছে গিয়ে মেসেজ। দেখেন, এটা জাস্ট রিপিট করার জন্য করতেছি, এটা কিন্তু করার দরকার ছিল না, হ্যাঁ, আপনাদের যাতে ব্রেনে গেঁথে যায় এর জন্য করতেছি। একটা নিলাম ভেরিয়েবল মেসেজ, একটা দিলাম সেট এমএসজি, সেট এমএসজি সমান সমান, এটা হচ্ছে গিয়ে আমার ইউজ স্টেট। ইউজ স্টেট এর মধ্যে উপরে জি পড়ে গেছে আমার, দিয়ে দিলাম মেসেজ, দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এই মেসেজটা আমি না হয় নিচে কোথাও দিয়ে দিই। এর পরে কার্লি ব্রেসেস দিয়ে মেসেজ দিয়ে দিলাম। মেসেজটা একটা লাইনে যাতে না আসে, পি ট্যাগের মধ্যে আমি মেসেজটাকে দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। আরেকটা বাটন নিয়ে নিই, বাটন বি ইউ, বাটনের ভিতর বললাম হচ্ছে চেঞ্জ মেসেজ, CHANG, চেঞ্জ মেসেজ। এটার ভিতরে অন ক্লিকে আমি বললাম হচ্ছে গিয়ে অন রিয়ালাইজ, অন ক্লিকে আমি অনেক কাজ করবো, হ্যাঁ। যেহেতু আমার কাজটা বড়, তাহলে আমি আরেকটা ফাংশন নিয়ে নিই, যাতে এই কাজটা যেহেতু বড় আমার এখানে, সেই ফাংশন নিলাম। সেই ফাংশনটার নাম দিলাম, মনে করেন চেঞ্জ মেসেজ দিতে পারি, চেঞ্জ মেসেজ বা হ্যান্ডেল চেঞ্জ মেসেজ। এই ধরনের ফাংশনকে হ্যান্ডেলার বলে, হ্যাঁ। এই যে হ্যান্ডেল বলি, হ্যান্ডেল মেসেজ, চেঞ্জ, হ্যাঁ, মেসেজ বা চেঞ্জ মেসেজ দিতে পারি। দেওয়ার পর আমি ফাংশনের যথারীতি প্যারেন্থেসিস দিলাম, দেন কার্লি সাইন দিলাম, দেন কার্লি ব্রেসেস দিলাম। এখানে বললাম ইফ, যদি, যদি আমার আগের মেসেজ সমান সমান যদি হয় কি এই হ্যালো ওয়ার্ল্ড, তাহলে তুমি আমাকে করে দাও সেট মেসেজে গুড বাই ওয়ার্ল্ড। না, গুড বাই ওয়ার্ল্ড তো ভুলেও বলবো না, হ্যালো ইউনিভার্স। অথবা সেট মেসেজের ভিতরে আমি বললাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এটা একটা ফাংশন, এটা কল হইলে ও প্রথমে চেক করবে আমার এই মেসেজের মধ্যে কি আছে। যদি হ্যালো ওয়ার্ল্ড থাকে, তাহলে সে হ্যালো ইউনিভার্স করবে। আবার যখন আমার এই ফাংশনটা কল করবে, তখন দেখবে এই মেসেজের মধ্যে তো হ্যালো ওয়ার্ল্ড নাই, কি আছে, হ্যালো ইউনিভার্স আছে। তখন সে আপনাকে আবার কি করে দিবে, হ্যালো ওয়ার্ল্ড করে দিবে, হ্যাঁ। এখন এই হ্যান্ডেল ফাংশনটা কেন নিলাম, কারণ এই যে ভেতরে ইফ এলস এর কাজ আছে,
বড় কাজ আছে, এই জন্য আমি আলাদা একটা ফাংশন নিয়ে নিলাম, হ্যান্ডেল মেসেজ চেঞ্জ। তো যেহেতু এই ফাংশনটা আমার কল করলেই হয়ে যাচ্ছে, আমার কোনো ডাটা পাস করা লাগতেছে না, তাহলে আমার প্যারেন্থিসিস পাস করা লাগতেছে না। যেহেতু আমার এতে তো প্যারেন্থিসিস লেগেছিল, কিন্তু এটা প্যারেন্থিসিস নাই, তাহলে আমি কি এখানে সরাসরি এই যে হ্যান্ডেল মেসেজ চেঞ্জ দিয়ে দেবো। কারণ আমার যদি এখানে প্যারেন্থিসিস কল করা লাগে, তাহলে আমাকে এখানে আগে একটা কল ব্যাক ফাংশন দিয়ে নিতে হবে, একটা এই যে বিল্ট ইন ফাংশন দিয়ে, অ্যানোনিমাস ফাংশন দিয়ে, তার ভিতরে হ্যান্ডেল মেসেজ চেঞ্জ। কিন্তু যেহেতু আমার এটা ফাংশনে প্যারেন্থেসিস কোনো ডাটা আমি পাস করতেছি না, তাহলে আমাকে প্যারেন্থেসিস দেওয়ার দরকার নাই। যেহেতু প্যারেন্থেসিস দেওয়ার দরকার নেই, তাহলে আমার এই অ্যারো সাইনটা দেওয়ারও দরকার নাই। তখন আমি কি অন ক্লিকে সরাসরি হ্যান্ডেল মেসেজ চেঞ্জ, এই হ্যান্ডেল মেসেজ চেঞ্জ বাকিটা দেখে নিচ্ছি। তাহলে আমি যদি ওই যে চেঞ্জ মেসেজে ক্লিক করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় হ্যালো ইউনিভার্স চলে আসছে, আবার যদি ক্লিক করি হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, দেখছেন? এক ক্লিকে হ্যালো ওয়ার্ল্ড, আরেক ক্লিকে হ্যালো ইউনিভার্স। বেশ ইম্পর্টেন্ট কাজ, খুবই ইম্পর্টেন্ট কাজ, হ্যাঁ, এটা মাস্ট করবেন, মাস্ট করবেন। আরেকটা ইম্পর্টেন্ট হুক দেখাই দিই। এখন বড় করে দেখাতে পারবো না, ছোট করে দেখাতে হবে, কারণ বড় করে দেখাতে গেলে এটার আসল কাজটা হচ্ছে ডাটা ফেচ করা, শুরুতেই ডাটা ফেচ করতে গেলে এটা ইউজ হয়। মনে করেন একটা কম্পোনেন্ট লোড হবে, একটা কম্পোনেন্ট লোড হবে, সেই কম্পোনেন্টটা লোড হওয়ার জন্য সে অন্য কোনো ডাটার উপর নির্ভরশীল, সেই অন্য ডাটাটা হয়তো ব্যাক এন্ডে আছে, তো আগে ডাটা লোড করো, পরে কম্পোনেন্টটা লোড হবে। ওকে, তখন সেটা হচ্ছে কি, আমি একটা বিল্ট ইন হুক আছে, ইউজ এফেক্ট। হুকের নাম কি বললাম? এটা তো ইউজ স্টেট, ওই হুকের নাম হচ্ছে ইউজ এফেক্ট। ইউজ এফেক্টের কাজ হচ্ছে কম্পোনেন্ট লোড হওয়ার শুরুতেই ও এই কোডটাকে রান করে দিবে। লেখার নিয়মটা একটু দেখাই। ইউএসসি ইউজ ই ডাবল এফ এফেক্ট, আপাতত ছোট কাজ করে, ইউজ এফেক্ট একটা মেথড, সরাসরি রান হবে। ওকে, তো এই ইউজ এফেক্টের ভিতরে এই আমার কি করে সমস্যা হচ্ছে, এই ইউজ এফেক্ট যেটা, সেটার মধ্যে হচ্ছে কি আমার এটা ইম্পোর্ট করতে হবে, হয়েছে? এই যে ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্ট হয়েছে কিন্তু, হ্যাঁ। ইউজ এফেক্ট ফ্রম রিয়াক্ট, ইউজ স্টেটও আসছে রিয়াক্ট থেকে, ইউজ এফেক্টও আসছে রিয়াক্ট থেকে। এইটার ভিতরে আমার দুইটা প্যারামিটার পাস করতে হবে, একটা হচ্ছে একটা ফাংশন, কলব্যাক ফাংশন, হ্যাঁ। তো এই কলব্যাক ফাংশন অটোমেটিক রান হয়ে যাবে আমার এই কম্পোনেন্ট, এই যে অ্যাপ ডট জিএসএক্স এ কাজ করছে এই মুহূর্তে, তাই না? এই ফাইলটা লোড হওয়ার সাথে সাথে এই ফাংশনটা সবার শুরুতে রান হবে। এটা হচ্ছে ইউজ এফেক্টের পাওয়ার। আর এই ফাংশনটা যদি অন্য কোনো কিছুর ডিপেন্ডেন্ট থাকে, সেটাই এর মধ্যে পাস করে দিতে হবে। মনে করেন আমার এই ফাংশনটা এই নামের উপর ডিপেন্ডেন্ট, আর আমি এটা নামের ভিতর দিতে পারি। আবার মনে করেন এই যে আমার এই ফাংশনটা এই মেসেজের উপর ডিপেন্ডেন্ট, তার মানে কি হবে জানেন? বাই চান্স যদি মেসেজ চেঞ্জ হয়, এই যে ফাংশনটা অটোমেটিক রান হয়ে যাবে। তো এই ফাংশনটা যে রান হবে আমি বুঝবো কিভাবে? আপাতত ফাংশনের ভিতরে অনেক কোড থাকতে পারে, আপাতত আমি ছোট্ট করে একটা কনসোল লগ দিয়ে দিই যে ইউজ এফেক্ট রান সাকসেসফুলি, এরকম কিছু দিয়ে দিই, হ্যাঁ। এরকম কিছু একটা দিয়ে দিই, বা অন্য কিছু লিখতে পারি। এনিওয়েজ, যেহেতু কনসোল লগে দিয়েছি, তাহলে আমি এটা রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাই, কনসোলে যাই, আর ইরোরে ইরোরে ভরা, একটা রিলোড দিই, it use এফেক্ট রান সাকসেসফুলি। এখন আমি যদি এই যে প্লাসে টিপ দিই, এই যে এটা তো একবার হলো, সাথে কি আসছে? ইউজ এফেক্ট রান সাকসেসফুলি। এই যে বারবার আসতেছে, যে এখানে বারবার বাড়তেছে, কমায়, এটা কমছে, না এটা বাড়তেছে, মানে যখনই আমার এটার কোনো চেঞ্জ হবে, তখনই আমার এই কল ব্যাক ফাংশনটা ইউজ এফেক্ট রান হয়ে যাবে। একইভাবে মেসেজের যদি চেঞ্জ হয়, দেখেন এটা কিন্তু বাড়ছে কমছে। তার মানে শুরুতে ইউজ এফেক্ট, এই যে ভেতরে ফাংশনটা, এইটা এই ফাইলটা লোড হওয়ার সাথে সাথে রান হয়ে যাবে, আমাকে কল করা লাগবে না। আবার
যখনই আমার এই ভেরিয়েবলের ডেটাগুলো চেঞ্জ হবে, এই মেথডটা বারবার অটোমেটিক কল হয়ে যাবে, আমার কল করা লাগবে না। তো রিয়েল লাইফে এটা কি কাজে লাগতে পারে? মনে করেন এই কম্পোনেন্টের কাজ হচ্ছে আমার 1,000 স্টুডেন্টের ডাটা আছে সেটা দেখানো। যখন এই কম্পোনেন্টটা লোড করবে সে কি করবে? এই মেথডটা কল করে দেবে। এই মেথডের কাজটা তখন হবে ব্যাকএন্ড থেকে ডাটা লোড করা, যেটা আমরা কয়েকদিন পরে ফেচ বা এক্সিএস ইউজ করে দেখবো যে কিভাবে এপিআই এর মাধ্যমে ডাটা এখানে লোড করা যায়। এই কলব্যাক ফাংশনে ডাটা লোড করলো, বা আপনি কোনো ডাটা তারপর আপডেট করলেন। আপডেট করলে চেঞ্জ হলে নতুন করে ডাটা ফেচ করবে, তাই না? তখন আবার কল করবেন না, ইউজ এফেক্টে জাস্ট নজর রাখবেন যে হ্যাঁ, ওই ভেরিয়েবলের ডাটা যদি কোনো কিছু চেঞ্জ হয়, তুমি তাহলে অটোমেটিক এটা নজরে রাখবে জিনিসটা। যখনই আমার এই যে এই ভেরিয়েবল গুলো নজরের মধ্যে থাকবে, ভেরিয়েবলের মধ্যে চেঞ্জ হবে, ও তখনই ডাটা ফেচ করবে আমার ব্যাকএন্ড থেকে। তার মানে স্টুডেন্ট ডাটা ফেচ করছে একটা কম্পোনেন্ট, আপনার কোনো ডাটা আপডেট করলেন ওর মধ্যে, কম্পোনেন্টের মধ্যে, ওর সাথে সাথে আবার নতুন করে আপডেটেড ডাটাটা নতুন করে ফেচ করে আবার নতুন করে দেখাই দিবে, দেখিয়ে দিবে। সেই ক্ষেত্রে আমার আর নতুন করে আবার ফেচ করা লাগতেছে না, নতুন করে আবার নজরদারি রাখা লাগছে না। ও নিজেই নিজ দায়িত্বে এই ভেরিয়েবলের ডাটা চেঞ্জ হলেই, ভেরিয়েবল গুলো ডাটা চেঞ্জ হলে আবার নতুন করে ফেচ করবে ব্যাকএন্ড থেকে ডাটা। আপাতত তো এটা কনসোল লক করেছি। মূলত ইউজ এফেক্ট রিয়েল লাইফে যেটা বেশি ইউজ হয়, যে কোনো একটা কাজ শুরুতেই করে ফেলা লাগবে, বিশেষ করে ডাটা ফেচ করা ব্যাকএন্ড থেকে, তখন এটা আমরা ইউজ এফেক্টের মধ্যে করি। তাহলে আজকে শিখলাম হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্টের ভিতরে প্রপস, ইউজ স্টেট শিখলাম, ইউজ এফেক্ট শিখলাম। এগুলো রিয়াক্টের খুবই বেসিক লেভেলের এবং ইম্পর্টেন্ট টপিক। ওই যে বললাম কি, এই টপিক গুলো কোনো একটা যদি আপনি না জানেন, তাহলে আপনার যদি নিজেকে রিয়াক্ট ডেভেলপার দাবি করেন, ব্যাপারটা হাস্যকর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যে আপনি ইউজ এফেক্ট জানেন না, আপনি নিজেকে রিয়াক্ট ডেভেলপার বলছেন, জিনিসটা হাস্যকর হয়ে যায়। আপনি ইউজ স্টেট জানেন না, তো রিয়াক্ট ডেভেলপ, রিয়াক্টের অনেক টপিক আছে আপনি না জানতে পারেন, কিন্তু এগুলো একদম কোর লেভেলের টপিক, এগুলা জানতেই হবে। হ্যাঁ, তো আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিচ্ছি, সেটা আপনারা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবেন। আমি জাভা স্ক্রিপ্টের একটা জাভা স্ক্রিপ্টের একটা অ্যাসাইনমেন্ট আজকে দিব। হ্যাঁ, সেটা একটু ভিডিও দেখে দেখে আপনারা নেক্সট ক্লাসের মধ্যে, নেক্সট সপ্তাহের মধ্যে সাবমিট করে দিন। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের একটা 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 না, দুইটা দিয়ে দিই। হ্যাঁ, দুইটা দিয়ে দিই। এক সপ্তাহের মধ্যে দুইটা করে ফেলান, কারণ নেক্সট সপ্তাহ থেকে আমরা রিয়াক্টের অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করবো। নয়তো এই যে আমি রিয়াক্ট করাচ্ছি, এগুলার অ্যাসাইনমেন্ট গুলা হচ্ছে গিয়ে না দিলে আপনাদের প্র্যাকটিস হবে না। অনেকেই আছে একটু অলস প্রকৃতির, অ্যাসাইনমেন্ট দিলে একটু দেখে, না দিলে দেখে না। হ্যাঁ, তো যাই হোক, আমি জাভা স্ক্রিপ্টে তাহলে দুইটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো না। অ্যাসাইনমেন্ট দুইটা আপনি হচ্ছে গিয়ে ভিডিও দিয়ে দেবো না কিভাবে করতে হয়, দেখে দেখে করে আমাকে গুগল ক্লাসরুমে সাবমিট করে দেবেন। এক সপ্তাহ সময় দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, ধরতে সময় লাগতে পারে, ধরতে সময় লাগতে পারে, ডাজেন্ট মিটার, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। এটা হচ্ছে বড় কথা। আজকে পারেন নাই, কালকে পারবেন। একটা জিনিস একবার পারেন না, 20 বার দেখেন, তাহলে তো পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের এ পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।